আমি যদি বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত ব্যাংক আপনার তার কর মওকুফ করে দিয়ে তিনি জনগণের উপরে কর বসাইলেন, মানে বিভক্তির জায়গা তৈরি করে যদি আপনি সর্ববৃহৎ জাতীয় ঐক্যের ডাক দিয়ে যদি বলেন যে আপনি বিপ্লবের চেতনা আপনি বাস্তবায়ন করবেন, এটা কোনোভাবেই সম্ভব না। আওয়ামী লীগের ফিরে আসার প্রত্যাশা আপনার প্রশ্নটা তো, হুম। আমি তো এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখি না। এই কারণে আমি দেখি না যে হুম। আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, যেটি হুম। প্রতিষ্ঠাতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। সেই মৌলানা ভাসানীর প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের আজকের এই বেহাল দশা, এটার জন্য শেখ হাসিনা দায়ী। এবং আওয়ামী লীগের যে রাজনীতি, সেই রাজনীতিকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে শেখ হাসিনার জিহ্বা। সে তার ছেঁড়া মানুষের মতো বক্তব্য দিত। সে এমন এমন সব বক্তব্য দিত যেসব গ্রহণযোগ্যতা থাকতো না, খেপিয়ে তুলত। আমাদের দেশের স্বাধীনতার চেতনা একটা বিশাল বড় ব্যাপার। কেউ এই চেতনার উপরে আঘাত করেছে, সে কোনোদিনও ক্ষমতায় থাকতে পারে নাই। আপনার মনে নাই যে শেখ হাসিনা যখন এক প্রশ্নের জবাবে বলল না যে রাজাকারের বাচ্চাকে কি চাকরি দিব তাহলে? তো ওই যে স্বাধীনতার চেতনা, আমাদের বাচ্চারা, আমরা এটা মেনে নিতে পারি নাই যে আমরা অন্তত পক্ষে রাজাকারের বাচ্চা, রাজাকার না। সেটাই কিন্তু তার কাল হয়ে দাঁড়ালো। এবং ছাত্ররা কি স্লোগান দিল? তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার। এই স্বাধীনতার চেতনা নিয়ে যারা আঘাত করেছে, তারা কম বেশি সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন তার ফিরে আসার কথা আপনি বলছেন, আমি তো কোনো সম্ভাবনা দেখি না। আপনি কি মনে করছেন যে আগামী নির্বাচনে তার অংশগ্রহণ করা এটা কি সম্ভব? সে কি দিল্লিতে বসে কি আপনি নমিনেশন পেপার সই করবে? বা তার আওয়ামী লীগের যারা প্রার্থী হবে, তাদের যে নৌকা প্রতীক বরাদ্দ দিতে হবে, সেটা চিঠি কি উনি দিল্লিতে বসে সই করবে? এটা কি সম্ভব? আচ্ছা, ধরেন সম্ভাবনা খুবই কম, তাহলে ওনাকে বাংলাদেশে ফিরে আসতে হবে, তাই তো? তা আসলে তো ওনাকে অফিস করতে হবে। উনি প্রার্থী বাছাই করবে, প্রার্থীদের পক্ষে উনি জনসমাবেশ করবে সমগ্র বাংলাদেশ ঘুরে ঘুরে। তার মানে প্রার্থীর আপনার নৌকা। অবস্থান কিছুদিন আগেও কিন্তু আপনি আমাদের অনুষ্ঠানে আশা ব্যক্ত করেছিলেন যে আওয়ামী লীগ আবার ফিরবে বা আওয়ামী লীগের ভবিষ্যৎ একেবারে শেষ হয়ে যায়, সেখান থেকে কি আপনি সরে গেছেন? আজকের না না, আজকে সরে যাওয়ার আজকের কথা আমি বর্তমানে বলছি না। আজকের এটা বর্তমানের আগামী আজকের নির্বাচনকে কেন্দ্র করে হবে না। হুম। আগামী নির্বাচনকে কেন্দ্র করে তার ফিরে আসার কোনো সম্ভাবনা নাই, নির্বাচনকে কেন্দ্র করে। আরেকটা বড় কথা কি, যেটা আমি বিশ্বাস করি অন্তর থেকে, ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে শেখ হাসিনা জীবনে নির্বাচনে আসবে না। কে কি হুম। ভাববে আমি জানি, তার অধীনে কখনো নির্বাচনে আসবে না। হুম। এখন উনার রাজনীতি ফিরে আসাটা, উনি এই বয়স এখন যা, উনি যেসব অপরাধগুলো করেছেন, যে ভুলগুলো করেছে, তার হুম। রাজনীতির ফিরে এমন কোন রাজনৈতিক দল নাই যে পা দেয় নাই। তার হুম। নির্বাচনী খেলায় এমন কোন রাজনৈতিক দল নাই যে সেখানে পা দিতে বাধ্য হয় না। অনেকে কৌশলগত কারণে বাধ্য হয়েছে, অনেকে তাকে টিকিয়ে রাখার জন্য বাধ্য হয়েছে, অনেকে উনি জোর করেছে নিয়ে আসার জন্য। এটা অনেক কিছু মিশ্রিত, অনেক কিছু মিলে হয়েছে। আপনি বলছেন দুই হাজার সেটা আঠারো সম্ভব না। আমরা দেখতে পাচ্ছি যে যারা জেলখানায় আছে আওয়ামী লীগের নেতা, তারাও তো দেখা যাচ্ছে যে নেতাকর্মীদের উজ্জীবিত থাকবার জন্য আহ্বান করছে, নেতাকর্মীদের রাস্তায় নামবার জন্য আহ্বান করছে। বরং তারা কেন নামছে না সে নিয়ে তারা হতাশা প্রকাশ করছে। যখনই তারা আদালতে গিয়ে সুযোগ পায়, তাদের আইনজীবীদের কাছে তারা চিরকুট পাঠাচ্ছে নেতাকর্মীদের উজ্জীবিত থাকবার জন্য। এটি আসলে কতটা তাদের জন্য ভালো কিছু বয়ে আনবে বলে মনে করেন? এখন ব্যাপারটা হচ্ছে যে রাজনীতির স্বার্থে যদি করতো তাহলে সেটা ভালো হতো। এটা এখন ষড়যন্ত্রের স্বার্থে করা, এটা মোটেও ভালো দৃষ্টিতে দেখার আমাদের কিছু নাই। এটা অবশ্যই ষড়যন্ত্রের শিকার হবে, ষড়যন্ত্রের একটা অংশ হিসেবে আমি মনে করি। দেখেন, শেখ হাসিনা যদি হুম। নির্বাচনের মাধ্যমে যদি পরাজিত হতো এবং তার পরবর্তীতে যেই সরকারি গঠন করুক না কেন, সে সরকার হুম। তার নামে মামলা দিত, হুম। আপনি দুর্নীতির মামলা দিত, অনেক কিছু দিত। সেই জায়গাগুলোতে হয়তোবা তারা চিরকুট দিয়ে রাজনীতি করতে পারতো বা বলতে পারতো, সেটা ভিন্ন। কারণ যেখানে শেখ হাসিনা পালিয়েছে, সংসদ হুম। সদস্যরা পালিয়েছে, এরকম ইতিহাস বাংলাদেশে একটা বিরল ঘটনা। তো এই অবস্থাতে তার ফিরে আসা বা এই সকল ষড়যন্ত্রগুলো তার নেতাকর্মীরা যদি করতে চায়, তাহলে তো খুব একটা বেশি সুবিধা পাবে বলে এই মুহূর্তে আমি মনে করি না। আসলে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে শেখ হাসিনা তার যুদ্ধক্ষেত্র যেভাবে বাংলাদেশে তৈরি করেছিল,
সেটাতে তার পরাজয়টা সে বুঝতে পেরে সে খুব স্মার্টলি রিট্রিট করেছে আমার কাছে মনে হয়। কারণ যারা তাকে এখান থেকে সরে যেতে বা দেশ ত্যাগ করতে সহযোগিতা করেছে তারা তো প্রশাসনেরই লোক, তার আশেপাশে তো কোনো দলীয় নেতা কর্মীরা কেউ ছিল না। হুম। সে বিমান ডেকেছে, হেলিকপ্টার ডাকছে, গাড়ি ব্যবহার করেছে, সেখান থেকে সে উঠছে, তারপরে চলে গেছে, সে ঢাকা শহর ঘুরছে, দেখছে কি বেচাকার অবস্থা, তারপরে যে হয়তো বা বলছে আমাকে বর্ডারে নামায় দাও। হুম। তারপরে ওখান থেকে হয়তো গেছে, খুব স্মার্টলি সে করেছে। এখন যারা এই কাজটা করেছে তারা কেন করেছে এটা তো রাজনৈতিক কোনো সদুত্তর তো খুঁজে পাচ্ছি না এখন এই মুহূর্তে, হুম। কারণ তারা তো এখানে রয়েছে, তাই না? তো হুম। ব্যাপারটা হচ্ছে যে আমি অতীতকে এখন যদি বিশ্লেষণ করতে চাই তাহলে বর্তমান পরিস্থিতিটা খারাপ হয়ে যাচ্ছে। হুম। ওখানে শেখ হাসিনার পতনটা হয়ে গেছে এবং হুম। রাজনৈতিক একটা সিদ্ধান্ত হয়ে গেছে। এখন পরবর্তী আপনার করণীয়টা কি? এই পরবর্তী করণীয়টা এই সরকারকে ঠিক করতে হচ্ছে, যেটা এই সরকার করতে পারছে না। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে মনে করি যে উনি রাজনীতি শিখে গেছেন, উনি রাজনীতি করছেন। রাজনীতি যখন শিখে যায় তখন অনেক কিছু উলটপালট কাজ করার সম্ভাবনা থাকে, ভালো কাজ করার সম্ভাবনা থাকে। আমার কাছে মনে হয়েছে দেখেন খুব নির্দ্বিধায় কিন্তু অনেক কথা উনি এড়িয়ে যান। ওনাকে যখন কোনো সাংবাদিক প্রশ্ন করে যে আপনার উপদেষ্টারা তো অনেক সময় অনেক ধরনের কথা বলে, ওনাদের কথার মধ্যে কোনো সামঞ্জস্য, এটি একটা বিব্রতকর পরিস্থিতিকে সরকার পড়ে না, তো উনি হুম। কিন্তু খুব হাসি মুখে বলে দেন যে না, আমি নিজেই তো অনভিজ্ঞ, কোনো অসুবিধা নাই। তো এটা কিন্তু রাজনীতির একটা খেলা। তা আমরা চাচ্ছি না কোনোভাবেই যে উনি একটি আপৎকালীন পরিস্থিতিতে উনি একটি রাষ্ট্রের দায়িত্ব যদি উনি না দিত, সত্যিকার অর্থে আমরা খুব বিপদে পড়তাম, এটা স্বীকার করে নিতে হবে। কিন্তু উনি আপৎকালীন সরকার গঠন করে উনি যদি এখন বিপদের কারণ হয়ে দাঁড়ায়, তখন হুম। তো সব রাজনৈতিক দলের মধ্যে তো একটা প্রশ্ন জাগবে। আমার তো প্রথম স্টার্টিং থেকে তো আমার মনের মধ্যে সন্দেহ তো জেগে আছে। এখানে বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জাতীয় হুম। পার্টির উপদেষ্টা মন্ডলীর সদস্য রয়েছেন এখানে। ওনারা 5ই আগস্টে যখন শেখ হাসিনা পালিয়ে যায়, দেশ ত্যাগ করে, সে সময়টা ওনারা ওনাদের পার্টি চেয়ারম্যান ছিলেন, সরকার গঠন কিভাবে হবে, কি ইয়াকে হবে, সেই মিটিং এ ওনারা ছিলেন। পরবর্তী ওনারা ছিটকে পড়ে গেল, আর আমাদেরকে তো হুম। বাদই দিয়ে দিচ্ছে। তো এই যে রাজনীতির যে একটা মানে বিভক্তির জায়গা তৈরি করে যদি আপনি সর্ববৃহৎ জাতীয় ঐক্যের ডাক দিয়ে যদি বলেন যে আপনি বিপ্লবের চেতনা আপনি বাস্তবায়ন করবেন, এটা কোনোভাবেই সম্ভব না। এটা সম্ভব না বলেই, সেই জায়গাটা ঐক্য গঠন হয় নাই বলেই কিন্তু আজকে আপনি নানান প্রশ্ন কিন্তু আপনি করতে পারছেন। এই জন্য এই পরিস্থিতিতে এরকম। এখন যদি আপনি বলেন যে এখন এই কথা কি বলা আমার জন্য খুব অযৌক্তিক হবে বা অসম্মানের হবে, আমি যদি বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত ব্যাংক আপনার তার কর মওকুফ করে দিয়ে তিনি জনগণের উপরে কর বসাইলেন, তো এইটা মওকুফ তো উনি নাও করতে পারতেন, উনি তো দেখাতে পারতেন, দৃষ্টান্ত স্থাপন করতে পারতেন যে না, এরকম কোনো কিছু না। উনি কিন্তু বাইরে গিয়েছেন, বাইরে যে উনি বলেছেন আমি তো জেলে চলেই যাবে, এই প্রস্তুতি আমার মাথায়, এটা আমার মধ্যে ছিল। তো যাই হোক, যে উনি কোর্টে আবার উনি এটাও বলেন যে যেখানে কোর্টে আমার মামলা ছিল সেসব মামলা টিকতো। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা কোনো একটা জায়গায় এসে আমরা বুঝে উঠতে পারছি না যে আমরা আসলে এখন কাকে মানে মানে মেন্টর মেনে বা কাকে আমরা দোষ দিব যে আমাদের এই পরিস্থিতির পিছনে কারণকে। আগে তো শেখ হাসিনা ছিল বলে কিছু ঘটনা ঘটলে তো বলতে পারতাম যে শেখ হাসিনা ঘটাইছে, এখন তো সেটাও বলতে পারতেছে না। কিন্তু একটার পর একটা উপাদান এখানে তৈরি হচ্ছে, কিন্তু আমি ইঙ্গিত করে কাউকে বলতে পারছি না। আপনি দেখেন, আপনি এটা বিপ্লবী সরকার নাকি এটা অন্তর্বর্তী আপাতত সরকার আপাতত ঠিক আছে, নাকি এটা সরকারের আসলে সরকার নির্বাচনকালীন সরকার? সরকারের অনেক ভুল ভ্রান্তি আছে, ঠিক আছে, সেই ভুল ভ্রান্তি যেহেতু একটা আপৎকালীন সরকার আপনি নিজেই বলছেন, সেই বিষয়ে আমরা আলোচনা রেগুলারলি করছি, কিন্তু আপাতত আপনি আওয়ামী লীগ নেতাদের, শেখ হাসিনার এবং জেলে থাকা নেতাদের, যারা বাইরে আছে, দেশের বাইরে পালিয়ে গেছে, বা এই যে সবার একটা একটা বার্তা দেওয়া, যে কেউ কেউ বলছে আগামী 26শে মার্চের আগে আওয়ামী লীগ আবার ফিরবে, জেলে থাকা যারা আছে তারা বলছে যে সবাইকে প্রস্তুত থাকতে বলেছে আওয়ামী লীগ নেতা কর্মীদের। এই এই প্রত্যাশাটাকে আপনি কিভাবে পজিটিভলি দেখছেন, আই মিন কিভাবে আপনি দেখেন, দেখছেন এটা? এই আওয়ামী লীগ সরকারের সময় সবাই অন্ততপক্ষে 300 বা 400 লোক যারা আপনার এই সকল অপকর্মের সাথে জড়িত ছিল, যারা লুটপাট করে খাইছে, এর বেশি তো কিছু না। 17-18 কোটি জনগণের মধ্যে এই 200-400 লোক কোনো ব্যাপার না। তারাই কিন্তু মূলত জিম্মি করছে সবকিছু। হুম। আপনি এই সকল কর্মকাণ্ডগুলো আপনি তাকে করার সুযোগ করে দিচ্ছেন। এখন দেখেন, গণহত্যার যে বিচার সেটা নিয়ে কিন্তু এখন খুব একটা বেশি আলোচনা কিন্তু হচ্ছে না, এটা হুম। কিন্তু এখন ধামাচাপা পড়ে যাচ্ছে। তে হুম। আপনি আপনি কতগুলি সংকট একটা জায়গায় তৈরি হয়েছে
যেটা আপনি সমস্যার সমাধান করার জন্য যে দক্ষতা দরকার, সে দক্ষতা আপনার নাই, এটা আপনি স্বীকার করতেছেন সরকারের থেকে, কিন্তু আপনার রাজনৈতিক দলগুলোর কাছে সে সহযোগিতা আপনি নিতে চাচ্ছেন না। আপনি হুম। সেখানে বিভক্তির রাজনীতি করছেন। আপনি জাতীয় পার্টিকে একবার ডেকেছেন, তারা সংলাপে যায়, তারা সরকার গঠনের জন্য তারা সমর্থন দিয়েছে, তারা তখন স্টিল নাও বিরোধী দলের সংসদের বিরোধী দল, তারা হুম। সে বৈঠকে উপস্থিত। তার পরবর্তীতে তাদেরকে মাইনাস করা হলো। আর আমরা নির্বাচন করেছি, সে কারণে আমাদেরকে, মানে আমি কি বলবো, আপনি প্রায় 51টি রাজনৈতিক দল, নিবন্ধিত জি। রাজনৈতিক দল, তার মানে এই আমি যতটুকু বুঝতে দলগুলোকে, পেরেছি, হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। এই পর্বে আমাকে যেতে হচ্ছে আরেকজনের কাছে, ফারুক হাসানের কাছে। তো আপনি যতটুকু বলতে চাচ্ছেন যে যেভাবে তাদের বিচার করার কথা ছিল, উচিত ছিল, যেভাবে তাদের বিচারের সম্মুখীন করার উচিত ছিল, সেভাবে সরকার করছে না বলে আজকে তারা এই ধরনের কথা বলতে সাহস পাচ্ছে। সেই হলো আপনার মোটামুটি কনক্লুশন, আপনি যেটা বলতে চেয়েছেন। জনাব পরেশ ভাই, ধন্যবাদ আপনাকে।